দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা। শুভ সকাল দর্শক, চলুন শুরুতেই ঘুরে আসি ইতিহাসের পাতা থেকে, দেখে নেই আজকের দিনে উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা। আজ শুক্রবার 2 এপ্রিল 2021, 19 চৈত্র 1427 বঙ্গাব্দ, 18 সাবান 1442 হিজরি। 1800 সালের এই দিনে বিটোফেন তার প্রথম সিম্ফনির আনুষ্ঠানিক প্রকাশ করেন ভিয়েনায়। 1912 সালের এই দিনে এলোফাটেড RMS টাইটানিক সমুদ্রের ট্রায়াল শুরু করে। 1917 সালের এই দিনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান। 1941 সালের এই দিনে মরুশিয়ালি হিসেবে খ্যাতিমান জার্মানির বিখ্যাত লেফটেন্যান্ট জেনারেল অ্যাডউইন রোমেল লিবিয়া পুনঃদখলের অভিযান শুরু করেন। 1982 সালের এই দিনে আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপ দখল করে নেয়। 1989 সালের এই দিনে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ হাভানায় ভ্রমণ করে ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করেন। 1898 সালের এই দিনে জন্ম নেন কবি, নাট্যকার ও অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 1941 সালের এই দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় ববি মুর জন্ম নেন। 1975 সালের এই দিনে জন্ম নেন আমেরিকান অভিনেতা ও পরিচালক অ্যাডাম রদ্রিগেজ। 1980 সালের এই দিনে কানাডিয়ান পরিচালক ও চিত্রনাট্যকার গেভিন হাফেরনান জন্ম নেন। 1986 সালের এই দিনে জন্ম নেন ইব্রাহিম আফেলাই, তিনি ডাচ ফুটবলার। 1953 সালের এই দিনে মৃত্যুবরণ করেন কবি, সাংবাদিক, রাজনীতিক ও আইনজ্ঞ আসফ আলী। 1965 সালের এই দিনে বাঙালি সাহিত্যিক অতুল চন্দ্র দত্ত মৃত্যুবরণ করেন। 1986 সালের এই দিনে মৃত্যুবরণ করেন আইনজীবী ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন। দর্শক, দেখে নিলেন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। এবারে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন যোগা পাঠ, কারণ আপনারা জানেন মনের সংযোগ বৃদ্ধিতে এই যোগার কোনো জরুরি নেই। চলুন দর্শক, দেখে নেই আজকের যোগা পাঠ। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার প্রশান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আছেন রুলি, আছেন ইঞ্জিনিয়ার মুবাশশির। চলুন তাহলে শুরু করা যাক আজকের যোগা। আজকের যোগাতে আমরা একটি আসন এবং একটা মুদ্রা নিয়ে আলোচনা করব, এবং সেই সঙ্গে থাকবে স্বাভাবিকভাবে, প্রাকৃতিকভাবে ভালো থাকার একটা টিপস, যেটা অনুসরণ করলে আমরা সুস্থ থাকবো, প্রাণবন্ত থাকবো, সেই সঙ্গে আমাদের শারীরিক মানসিকভাবে আমরা চাঙ্গা থাকবো। তো আজকের যে আসন, সেই আসনটা হচ্ছে খুব মজার আসন। এটা আমরা সবসময় খেয়ে থাকি একটা প্রাণী, মাছ। সেই মাছের সঙ্গে সাদৃশ্য আছে এই ধরনের একটা আসন আমরা করব, এবং এটাকে বলা হয় মৎস্যাসন। মৎস্য থেকে মৎস্যাসন। এই আসনের নামকরণের ইতিহাস হচ্ছে এরকম: আমাদের সাধক, বুজুর্গ, মুনি, ঋষি যারা সাধনা জগতে সাধনা করেন, তারা বিশেষ দমের প্রক্রিয়া, যেটাকে কুম্ভক বলা হয়, কুম্ভক প্রক্রিয়ায় এই মৎস্যাসন করে জলের উপরে, পানির উপরে ভাসতে পারতেন, অনেকক্ষণ থাকতে পারতেন। এই জন্য এটাকে বলা হয় মৎস্যাসন। তবে আমরা জলে ভাসার জন্য এই আসন করছি না, আমাদের দরকারও নাই। আমরা আধুনিক মানুষ, আমরা সংসার করতে চাই, দৈনন্দিন কাজকর্ম যা আছে সেগুলোকে করতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। দ্যাটস ইনাফ আমাদের জন্য। তো এই শান্তিতে থাকার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্য আমরা মৎস্যাসন অনুশীলন করব। এই কুম্ভক প্রক্রিয়া নাই, যে জটিল প্রক্রিয়া সেগুলোতে না, জাস্ট শরীরটাকে সুস্থ রাখার জন্য, গ্ল্যান্ডগুলোকে ভালো রাখার জন্য আমরা মৎস্যাসন অনুশীলন করব। তো আজকের আসন মৎস্যাসন, দ্য ফিশ পোশ্চার, ফিশ পোজ। তো এই মৎস্যাসন কিভাবে করতে হয় প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা আপনাদেরকে দেখাবেন, বিষয়টা সহজ করে দেবেন। প্রসেসটা খুব সহজ। আমরা পদ্মাসনে প্রথমে বসবো, তারপর পদ্মাসন থেকে ধীরে ধীরে কোণের উপর ভর করে আমরা শুয়ে পড়ব। শুয়ে পড়ে তারপর আস্তে আস্তে বিশেষ প্রক্রিয়ায় আমাদের মাথাটাকে আমরা বেন্ড করব।
বেন্ড করে আমাদের বুকটাকে প্রসারিত করব, উপরের দিকে তুলব, তারপরে আমাদের হাত দিয়ে আমাদের পায়ের যে বুড়ো আঙ্গুল আছে বুড়ো আঙ্গুলগুলোকে আমরা ধরবো। যখন দেখবো বিষয়টা সহজ লাগবে, এখন প্রসেসটা আপাতত আগাম জানিয়ে রাখলাম যাতে করতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের মৎস্যাসন। এই অবস্থায় আমরা কিছুক্ষণ থাকবো, তারপর ধীরে ধীরে আমরা পাটাকে ছাড়িয়ে নিয়ে যাব এবং প্রসেসটাকে আবার ফলো করব। এই হচ্ছে আমাদের মৎস্যাসন, ফিশ পশ্চার। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এবার একটু প্রস্তুতি গ্রহণ করি। আমাদের পদ্মাসন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রথমে প্রিয় দর্শক, পদ্মাসন করার জন্য আমরা প্রথমে দণ্ডাসনে বসবো, অর্থাৎ দু পা সামনে ছড়িয়ে মেরুদণ্ড স্ট্রেট করে দু হাত দেহের দুপাশে থাকবে। এই পজিশন থেকে আমরা পদ্মাসন করব। এবার আমরা আমাদের ডান পাটাকে আমরা ভাঁজ করে নেব। ভাঁজ করে যে উরুর উপর দিয়ে নিয়ে চমৎকারভাবে আমরা রেখে দেবো। আমাদের গোড়ালিটাকে পেটের দিকে রাখার চেষ্টা করব। এরপর অন্য পাটাকে আমরা তুলে ফেলি, বাম পা রিল্যাক্সভাবে আপনি তুলবেন। মেরুদণ্ড স্ট্রেট থাকছে, মেরুদণ্ড স্ট্রেট। এবার এই পজিশন থেকে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব, কনুইয়ের উপর ভর করে ধীরে ধীরে আমরা শুয়ে পড়ব। এবার তাহলে আমরা একটু শুয়ে পড়ি, আস্তে আস্তে। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের দুই হাতটাকে আমরা মাথার পাশে নিয়ে আসব। কেন? যাতে আমরা আমাদের বুকটাকে প্রসারিত করতে পারি, মাথাটাকে বেন্ড করতে পারি। এই জন্য আমাদের হাত দুটোকে আমরা মাথার পাশে নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনি খেয়াল করে দেখবেন এই আসন করার সময় যাতে মাথাটা আপনি বেন্ড করতে পারেন, সেই সঙ্গে বুকটাকে প্রসারিত করতে পারেন, এই কারণে হাতটাকে এই পজিশনে নিয়ে আসে। হাতের আঙ্গুলগুলো কিন্তু ভেতরের দিকে থাকবে, আমরা দেখছি ভেতরের দিকে থাকছে আঙ্গুলগুলো। এটা সহজ করার জন্য, আসনটাকে সহজ করার জন্য নানানভাবে আপনি মাথাটাকে তুলতে পারেন, এটা একটা প্রসেস। তো এবার আমরা ধীরে ধীরে মাথাটাকে বেন্ড করার চেষ্টা করি যতটুকু পারি। ওদের মাথার তালুটাকে আমরা ভূমিতে লাগানোর চেষ্টা করলাম। এবার ডান হাত দিয়ে আঙ্গুল ধরি, বাম হাত দিয়ে আঙ্গুল ধরি, ধরার চেষ্টা করি। চমৎকার, একদম মাছের নেয়া। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব। এরপর আমরা হাত দুটোকে আবার মাথার পাশে নিয়ে আসবো। মাথার পাশে নিয়ে আসি হাত দুটোকে, অর্থাৎ মাথাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য, অর্থাৎ এই পজিশন থেকে। এবার আস্তে আস্তে মাথাটাকে ছাড়িয়ে নেই। হাত দুটো দেহের দুপাশে চলে গেল। এবার ডান পা আমরা ছাড়িয়ে নিলাম, বাম পা ছাড়িয়ে নিই, পাটাকে সোজা করে দিই। এক পা ছেড়ে দেন, আরেক পা ছেড়ে দেন, রিল্যাক্স। এই হলো একবার। এবার আস্তে আস্তে আমরা আস্তে আস্তে উঠে বসি। আগে যে পজিশনে ছিলাম সেই পজিশনে চলে আসি, আস্তে আস্তে উঠে বসি, আস্তে আস্তে উঠে বসি। শোয়া থেকে ওঠার নির্ধারিত নিয়ম অনুসারে আমরা উঠে পড়ব। এই হলো আমাদের মৎস্যাসন একবার। আমরা এটাকে আরেকবার দেখব যাতে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। আবারও আমরা প্রস্তুতি গ্রহণ করি। এবার দণ্ডাসনে বসেন, দণ্ডাসন আরেকবার একটু দেখছি প্রিয় দর্শক। দণ্ডাসনে বসলাম, এটাকে বলা হয়, অর্থাৎ দু পা সামনে ছড়িয়ে দিলাম, দুই হাত দেহের দুপাশে, দিস ইজ দণ্ডাসন। এবার আমরা ডান পাটাকে ভাঁজ করে নেব, বাম পাটাকে ভাঁজ করে নেব, অর্থাৎ পদ্মাসন করব। বাম পা তুলে ফিরে ক্রস লেগড পদ্মাসন, দুই পা এরকম ক্রস করে। এবার কনুইয়ের উপর ধীরে ধীরে ভর করে আমরা শুয়ে পড়ব। এবার ধীরে ধীরে শুয়ে পড়ি। এই গেল একটা স্টেজ। এবার হাত দুটিকে আমরা মাথার পাশে নিয়ে আসি। হাতের আঙ্গুলগুলো থাকছে এইদিকে, ভেতরের দিকে। এবার আস্তে আস্তে মাথাটাকে বেন্ড করি, মাথার তালুটাকে আমরা ভূমিতে লাগানোর চেষ্টা করি যতটুকু পারি। এবার ডান হাত দিয়ে আঙ্গুল ধরি, বাম হাত দিয়ে আঙ্গুল ধরি পায়ের। এই যে এই জায়গাটা কিন্তু প্রসারিত হচ্ছে। এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকছি। এবার হাত দুটিকে আবার সামনে নিয়ে আসি মাথাটাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। আস্তে আস্তে আমরা মাথাটাকে ছাড়িয়ে নেই। এবার হাত দেহের দুপাশে যাচ্ছে, ধীরে ধীরে পাটাকেও আমরা ছেড়ে দিচ্ছি। পাটাকে ছেড়ে দেন, ডান পা বাম পা ছেড়ে দেন, রিল্যাক্স। আপনি চাইলে এই অবস্থা থেকে উঠে এসেও আপনি মৎস্যাসন থেকে আপনি ডিরেক্ট উঠে পড়লেন, উঠে তারপরে আপনি পাটাকেও ছাড়িয়ে নিতে পারেন। ইটস আপ টু ইউ, নানানভাবে করা যায়।
তো যেটা আপনার কাছে সহজ মনে হয় সেইভাবে করে নেবেন। এবার আস্তে আস্তে উঠে বসুন এবং সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসুন। প্রিয় দর্শক, আমরা দেখলাম মৎস্যাসন। এই মৎস্যাসনটা হচ্ছে এমন একটা আসন যে আসন হাঁপানির জন্য চমৎকার কাজ করে। যারা হাঁপানি থেকে নিরাময় লাভ করতে চান এই আসনটাকে অনুশীলন করবেন। কেন? কারণ এটা আমাদের ফুসফুসটাকে এক্সপান্ড করে, বেশি পরিমাণ আমাদের যে অ্যালভিউলাই আছে অ্যালভিউগুলোকে শক্তিশালী করে, প্রচুর পরিমাণ বায়ু ধারণ করতে পারে, ফুসফুস শক্তিশালী হয়, দম নেওয়াটা সহজ হয়। তো এটাকে আমরা অনুশীলনে অব্যাহত রাখবো। মৎস্যাসন হাঁপানি থেকে মুক্ত থাকার জন্য আর কি লাভ হয় এই আসন যখন আপনি চর্চা করছেন, মৎস্যাসন, ফিশ পশ্চার, থাইরয়েড গ্ল্যান্ড, গলার যে থাইরয়েড গ্ল্যান্ড, তারপর এটার সঙ্গে সংশ্লিষ্ট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ডটাকে, টনসিল ইটস এ গ্ল্যান্ড, এটাকে কখনোই অসুস্থ রাখতে দেবেন না, অর্থাৎ টনসিলের যত্নায়ন করতে হবে, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে সেটা করি না। টনসিল গ্ল্যান্ড, টনসিলটা হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ যে ব্যবস্থা সেটাকে শক্তিশালী রাখতে সহযোগিতা করে। তো এটা সুস্থ মানে হচ্ছে আপনি অনেক দিক থেকে সুস্থ থাকবেন। তো থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের যে মস্তিষ্কের যে পিটুইটারি গ্ল্যান্ড, ইটস কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড, সব গ্ল্যান্ডগুলোকে, সব গ্রন্থিগুলোকে কন্ট্রোল করে। তো এই গ্ল্যান্ডগুলো ভালো থাকে যখন আপনি মৎস্যাসন অনুশীলন করেন। সুতরাং আমাদের যে শরীরের এন্ডোক্রাইন সিস্টেম, এই এন্ডোক্রাইন সিস্টেমটাকে ভালো রাখার চমৎকার একটা উপায় হচ্ছে মৎস্যাসন। এটাকে আমরা অনুশীলন করব। তারপরে যাদের হাঁপানির কথা তো আমরা আগেই বললাম, হাঁপানি, সর্দি, কাশি, ব্রনকাইটিস, এই ধরনের প্রবলেম যাদের আছে তারা এটাকে অনুশীলনে রাখতে পারেন, উপকার পাবেন। মৎস্যাসনে দেখবেন যখন আপনি এটা করছেন তখন কি হয়, যে আপনার পায়ের এক্সারসাইজ হচ্ছে, মানে রিবের এক্সারসাইজ হচ্ছে, ফুসফুসের এক্সারসাইজ, সর্বাঙ্গেরই মোটামুটি এক্সারসাইজ, হাতে টান লাগছে, পায়ে টান লাগছে, সব জায়গায় কিন্তু এক্সারসাইজ হচ্ছে। সুতরাং এটাকে আমরা অনুশীলনে রাখতে পারি সর্দি, কাশি, ব্রনকাইটিস থেকে নিরাময় লাভ করার জন্য। সেই সঙ্গে আপনি দেখবেন যে যাদের ঘাড়ে অনেক সময় পেইন হয় তাদের জন্য কিন্তু উপকারী, কিন্তু এটাকে করতে হবে সাবধানে। যদি ঘাড়ে কোনো সমস্যা থাকে তাহলে এটাকে সাবধানে করতে হবে, কোনো এক্সপার্টের সহযোগিতায় করবেন অথবা বিরত থাকবেন, কারণ সঠিকভাবে না করলে আপনি ঘাড়ে আঘাতও পেতে পারেন। এটাকে একটু মনে রাখবেন। ঘাড় ব্যথার জন্য ভালো, কিন্তু এক্সপার্টের সহযোগিতা এটাকে করবেন, কারণ তিনি বুঝবেন যে আপনার কতটুকু ব্যান্ড হলে সুবিধা হবে, কতটুকু ব্যান্ড না হলে আপনার হবে না। এই জিনিসগুলো তিনি ভালো করে জানবেন, তার সহযোগিতা করবেন। তারপরে ঘাড়, কাঁধ, মেরুদণ্ডের দুই পাশের যে পেশি, স্নায়ু, এগুলোকে কিন্তু সুস্থ রাখে। এদের বুকের গঠন সুদৃশ্য নয়, সুঠাম নয়, সুন্দর নয়, তাদের বুকের গঠনটাকে সুঠাম করে, সুন্দর করে, সর্বোপরি দেহটাকে ভালো রাখে। এই জন্য আমরা এই আসনের অনুশীলন করব, দ্য ফিশ পশ্চার, মৎস্যাসন। এবং আসন করা অবস্থায় এই যে আমরা আসনের সর্বশেষ যে স্টেজ, সেই স্টেজে গিয়ে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে যেই উপকারগুলো আমরা বললাম, অর্থাৎ মনোছবি দেখতে হবে। এই মনোছবি যত দেখবেন তত আপনার উপকারটা বেশি হবে। এই আমাদের মৎস্যাসন গেল। এবার আমরা ধীরে ধীরে মুদ্রার দিকে অগ্রসর হব। আজকে আমরা ইয়োগাতে আমরা আগেই বলেছি আসন, প্রাণায়াম, মুদ্রা, ক্রিয়া, নানান ধরনের বিষয় বস্তু রয়েছে। তার মধ্যে মুদ্রা হচ্ছে একটা বিষয়। মুদ্রা এটা আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে এবং সেই সঙ্গে নানান ধরনের শরীরের, মনের উপকার সাধন করে। তো এই মুদ্রা আমরা এখন অনুশীলন করব। আজকে একটা মুদ্রা, এবং সেই মুদ্রার নাম হচ্ছে মহামুদ্রা। মহামুদ্রা, যে মুদ্রা অনুশীলন করলে আমাদের শরীরের গ্ল্যান্ডের উপকার হবে, সেই সঙ্গে শরীরটা আমরা সুস্থ রাখতে পারবো। তার আগে একটা সাবধানবাণী হচ্ছে, মুদ্রা, ক্রিয়া, এই ধরনের বিষয়গুলো অনুশীলন করার জন্য অবশ্যই দক্ষ প্রশিক্ষকের সহযোগিতা নেবেন, কারণ এখানে অনেক বিষয়াদি আছে যেটা শুধুমাত্র বলে হবে না, এটা হাতে কলমে দেখাতে হবে। সেটার মাত্রা যিনি করছেন তার কোনো অসুখ বিসুখ আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। সব কিছু মিলিয়ে একজন প্রশিক্ষক অথবা একজন ডাক্তারের সহযোগিতায় যদি আপনি করতে পারেন, বিশেষ করে আপনার অসুখ বিসুখের বিষয়ে আলাপ করে তারপরে যোগা প্রশিক্ষকের সহযোগিতায় করেন, তখন মুদ্রাগুলো আপনার জন্য সহজ। আর যদি মনে করেন যে না, এত কিছু করা যাবে না, তাহলে মুদ্রা অভ্যাস সহজ যেগুলো আছে সেগুলো করবেন, কিন্তু জটিলগুলোতে আমরা যেন না যাই। কারণ যেটা করব সেটার জন্য উপকার আমি পেতে পারি, সেটা থেকে যেন উল্টাপাল্টা করে আমার উপকারের পরিবর্তে যেন আমরা অপকারটা নিয়ে আসি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন
যে মুদ্রাটা দেখছি সেই মুদ্রার নাম হচ্ছে মহামুদ্রা। এবার আমরা মহামুদ্রা দেখব, এবং এই মুদ্রাটা 12 বৎসরের নিচে যারা আছেন তারা এটাকে অনুশীলন করবেন না, তাদের জন্য নিষেধ। 12 বৎসরের নিচে যারা আছেন তারা এটাকে অনুশীলন করবেন না, এর উপরে যারা আছেন তারা করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুদ্রা মহামুদ্রা। আমরা কি করব, পজিশন নিয়ে বসে পড়ি। হ্যাঁ, আমরা প্রথমে দণ্ডাসনে বসবো। হ্যাঁ, একটু দণ্ডাসনে বসি। মহামুদ্রা করার জন্য প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম। দণ্ডাসন মানেই হচ্ছে মেরুদণ্ড সোজা করে 2 হাত দেহের দুপাশে রেখে 2 পা সামনে ছড়িয়ে দিয়ে বসা, এই হচ্ছে দণ্ডাসন। এবার 2 হাত দিয়ে আমরা আমাদের পায়ের আঙ্গুল ধরবো। হ্যাঁ, একটু সামনের দিকে ঝুঁকে। এটা গেল একটা স্টেজ। হ্যাঁ, এবার একটু স্বাভাবিক অবস্থায় থাকেন, আমরা একটু ব্যাখ্যা করে নিই প্রিয় দর্শক। ব্যাখ্যা করলে আপনাদের জন্য সহজ হবে। হ্যাঁ, একটু স্বাভাবিক অবস্থায় দেহের দুপাশে 2 হাত নিয়ে রাখেন। হ্যাঁ, একটু ব্যাখ্যা করে নিই প্রিয় দর্শক, আপনাদের জন্য সুবিধা হবে। তারপরে আমরা অনুশীলনটি করছি। মহামুদ্রাটা করার আগে 2-1টা বিষয় ক্লিয়ার করতে হবে। এক হচ্ছে, এর আগে আমরা একটা পর্বে অশ্বিনী মুদ্রা নামে একটা মুদ্রা দেখিয়েছিলাম, এই মুদ্রাটার সহযোগিতা লাগবে। তারপরে জালান্দার বন্ধ নামে আরেকটা বিষয় আমরা অনুশীলন করেছিলাম, চিবুকটাকে কণ্ঠকূপে নিবদ্ধ করে, এটাকে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়া। এই 3টা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে এই মুদ্রাটা অনুশীলন করার জন্য। তো প্রথমে আমরা যেটা করব, আমরা 2 হাত সামনে ছড়িয়ে আঙ্গুল থেকে পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করব। তারপরে আমাদের যে চিবুক আছে, এই চিবুকটা আমাদের কণ্ঠকূপে আমরা নিবদ্ধ করে রাখবো। এটাই হচ্ছে জালান্দার বন্ধ। আমরা চিবুকটাকে এখানে রাখলাম। তারপরে আমরা যে কাজটা করব, এই অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা মানে হচ্ছে আপনার যে মলদ্বার আছে, এই মলদ্বারটাকে টাইট করা, রিল্যাক্স করা। টাইট, রিল্যাক্স, সংকুচন, প্রসারণ, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। মলদ্বারটাকে আপনি টাইট করে রাখবেন, ছেড়ে দেবেন, টাইট করা, ছেড়ে দেয়, এটা হচ্ছে অশ্বিনী মুদ্রা। এরপরে আপনি কি করবেন, এই অশ্বিনী মুদ্রা যখন আমরা করব, যখন এই মুদ্রাটা আমরা অনুশীলন করছি মহামুদ্রা, অশ্বিনী মুদ্রা করব, অর্থাৎ মলদ্বারটাকে টাইট করব, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মলদ্বারটাকে টাইট করছি, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে, আমরা ছোটবেলায় অনেক সময় দুষ্টমি করে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এটা করতে হবে। মলদ্বারটাকে সংকুচন করছেন, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন। এই জিনিসটা আমাদেরকে করতে হবে কখন, যখন আমরা বলবো এই প্রক্রিয়ায়। চলুন তাহলে শুরু করা যাক মহামুদ্রা। আমরা এবার 2 হাত দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল ধরি। হ্যাঁ, তো এই মহামুদ্রাটা আমরা 1 পা 1 পা করে করব, 2 পা করে না করে 1 পা 1 পা করি। 2 পা করে অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা প্রথমে ডান পাটাকে ভাঁজ করে নিই। হ্যাঁ, ডান পাটাকে ভাঁজ করি। হ্যাঁ, ডান পা ভাঁজ করি। গুড। এবার আপনার পায়ের আঙ্গুলটা আমরা ধরবো। হ্যাঁ, এবার ধরেন। প্রিয় দর্শক, আমরা একটা পা ভাঁজ করে নিলাম। প্রথমে ডান পা হতে পারে, বাম পা হতে পারে। আমরা ডান পা দিয়ে শুরু করলাম, হাত দিয়ে আমরা বুড়ো আঙ্গুল ধরলাম। এবার এই চিবুকটাকে আমরা কণ্ঠকূপে নিবদ্ধ করব। হ্যাঁ, গলার এই জায়গায় যেখানে একটা গর্ত আছে, সেই গর্তের জায়গায় আমরা নিয়ে যাব। এবার দম নিতে নিতে আমাদের মলদ্বারটাকে আমরা সংকুচিত করব, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাব। দম নেওয়া শেষ হয়ে গেল। এবার আপনি এই যে মলদ্বারটাকে টাইট করে রেখেছেন, এটাকে ছেড়ে দেন, পেটটাকেও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন এবং আস্তে আস্তে মাথাটাকে তুলে ফেলেন। হ্যাঁ, তুলে ফেলেন। এই হচ্ছে 1 রাউন্ড। কি করলাম, মলদ্বারটাকে সংকুচিত করলাম, হ্যাঁ, পেটটাকে ভেতরের দিকে নিয়ে গেলাম, হ্যাঁ, তারপর আস্তে আস্তে রিল্যাক্স করে দিলাম। চিবুক কণ্ঠকূপে গেল, মলদ্বার সংকুচিত হলো, পেটটা ভেতরের দিকে গেল, 1 রাউন্ড হয়ে, তারপর আবার স্বাভাবিক অবস্থায় চলে আসলাম, 1 রাউন্ড হয়ে গেল। এইভাবে আপনাকে ডান দিকে কমপক্ষে 5 থেকে 10 বার করবেন। এরপরে আপনি বাম দিকে করবেন, সহজ করে করবেন। প্রথমে ডান দিকে করলেন, তারপরে বাম দিকে। এবার আমরা একটু বাম দিকে দেখবো। হ্যাঁ, বাম পাটাকে আমরা ভাঁজ করে নিই, বাম পাটাকে ভাঁজ করে নিই ধীরে ধীরে। হ্যাঁ, এবার হাত দিয়ে আমরা পায়ের বুড়ো আঙ্গুল ধরার চেষ্টা করি। এবার জালান্দার বন্ধ, অর্থাৎ চিবুকটাকে কণ্ঠকূপে আমরা নিবদ্ধ করি। এবার আমাদের মলদ্বারটাকে সংকুচিত করি এবং সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাই দম নিতে নিতে। হ্যাঁ, করলাম। এবার আস্তে আস্তে
কি করি, আমাদের মলদারটাকে আমরা ছেড়ে দিই, রিল্যাক্স করে দিই, পেটটাকে স্বাভাবিক অবস্থায় রাখি, আস্তে আস্তে চিবুকটাকে কণ্ঠকূপ থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। হ্যাঁ। এবার আমরা বাম দিকে দেখলাম, এবার আস্তে আস্তে হাত ছেড়ে দিন, স্বাভাবিক অবস্থায় সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসে। তাহলে প্রিয় দর্শক, আমরা ডান দিকেও দেখলাম, বাম দিকেও দেখলাম। বাম দিকেও আপনি কি করবেন, 5 থেকে 10 বার এটাকে অনুশীলন করবেন। তো প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে অনুশীলন করবেন, তাহলেই আমাদের আজকের যে মহামুদ্রা, সেই মহামুদ্রাটা অনুশীলন হয়ে যাবে। কি উপকার হবে এই মুদ্রা করা অবস্থায়? প্রিয় দর্শক, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, মনোছবি দেখতে হবে, মনের চোখে দেখতে হবে যে আমার এই উপকার হচ্ছে। কি উপকার হয়? নারী পুরুষ নির্বিশেষে উভয়ের যে প্রজনন তন্ত্র আছে সেটার উপকার হয়। প্রজনন তন্ত্র রিলেটেড যে সমস্যা আছে সেটা দূর হবে। দাম্পত্য জীবনের অনেক সমস্যা আপনার অনেক সমস্যা দূর হয়ে যাবে, প্রজননতন্ত্রের অনেক সমস্যা আপনার দূর হয়ে যাবে। যারা মনে করেন যে না, আপনার এই লাইফটাকে এনজয় করতে চান, তাদের জন্য উপকারী। কারণ প্রজননতন্ত্রের দুর্বলতার কারণেই কিন্তু আপনার দাম্পত্য জীবনটা সুখের হয় না, সুন্দর হয় না। তো এই পাওয়ারটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, সেটাকে শক্তিশালী করার জন্য নারী পুরুষ সবার জন্যই এই মুদ্রাটা দরকার। সুপ্তিস্খলন হ্রাস করে যাদের নাইট ডিসচার্জ হয়, বিশেষ করে ছেলেদের যাদের এই প্রবলেমটা হয়, তারা এটাকে অনুশীলনে রাখতে পারেন। অর্থাৎ জৈবিক বিষয়টাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অহেতুক উত্তেজনা, অহেতুক জৈবিক চাহিদা, এই ধরনের বিষয়গুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। জৈবিক প্রয়োজনে আপনি যখন প্রয়োজন ফিল করবেন, বৈধভাবে সেটাকে আপনি পূরণ করতে পারবেন। অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ারটা আপনার কাছে থাকবে। এই জন্য এই মুদ্রাটাকে আমরা অনুশীলন করতে পারি। আর এই মুদ্রা অনুশীলন করার সময় আপনি দেখেছেন যে এটা শুধুমাত্র আমাদের যে অশ্বিনী মুদ্রা, অর্থাৎ পেরিনিয়াম রিলেটেড অথবা গোনাড রিলেটেড অঙ্গের যে উপকার হচ্ছে তা না, অন্যান্য অঙ্গেরও কিন্তু ব্যায়াম হচ্ছে। পায়ের এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, তারপরে হাত সামনের দিকে যাচ্ছে, হাতের এক্সারসাইজ হচ্ছে। শরীরের অন্যান্য যে অঙ্গ আছে সেই অঙ্গগুলোরও কিন্তু উপকার হয়। তো সুতরাং আমরা এটাকে, এই মুদ্রাটাকে অনুশীলনে রাখতে পারি, যাতে অন্যান্য অঙ্গগুলোর, বিশেষ করে পায়ের, হাতের শক্তি বৃদ্ধি পায়, সেটার ক্ষেত্রেও আমরা এটাকে অনুশীলনে রাখতে পারি। এবং এই মুদ্রাটা আপনি যখন করছেন, তখন মুদ্রা মানেই হচ্ছে আনন্দ ছাপ। যা করলে দেহ মনে অসীম আনন্দ বর্ধিত হয়, সেটাই হচ্ছে মুদ্রা। মেয়েদের জন্য খুবই উপকারী একটা মুদ্রা হচ্ছে এই মহামুদ্রা। মেয়েদের ওভারি সুস্থ থাকে, এবং আমরা জানি যে ওভারি সুস্থ থাকাই মানেই হচ্ছে যে আপনি সুস্থ এবং সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। মেয়েদের অনেক সময় পিরিয়ডকালীন নানান জটিলতা সৃষ্টি হয়, তাদের জন্য কিন্তু উপকারী। অর্থাৎ ঋতুস্রাবজনিত সমস্যা থেকে এই মহামুদ্রা আমাদেরকে মুক্তি দেয়। তারপরে থাইরয়েড গ্ল্যান্ডের যাদের সমস্যা আছে, আপনি যখনই এই জ্বালানদার বন্ধ করছেন, তখন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের উপকার হচ্ছে। তো থাইরয়েড গ্ল্যান্ডের উপকারের জন্য আমরা এই মুদ্রাটাকে অনুশীলনে রাখতে পারি। সেই সঙ্গে কনস্টিপেশন, কুষ্ঠবদ্ধতা যাদের আছে, লিভারের সমস্যা যাদের আছে, পাইলসের সমস্যা যাদের আছে, তারাও এটাকে অনুশীলনে রাখতে পারেন। পাইলস কিন্তু একটা কষ্টকর বিষয়, যাদের হয় তারা এর যন্ত্রণাটা বুঝতে পারেন। তো পাইলসের সমস্যার ক্ষেত্রেও আমরা এই মহামুদ্রাটাকে আমরা অনুশীলনে রাখতে পারি। তাহলে আমাদের একটা আসন গেল, একটা মুদ্রা গেল। এবার আমরা ন্যাচারোপ্যাথিতে চলে আসি, প্রাকৃতিকভাবে ভালো থাকার উপায় নিয়ে। প্রিয় দর্শক, আমরা বাসে যাতায়াত করি, গাড়িতে চড়ি, কিন্তু অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় যে বাসে গেলে বমি হয়ে যায়। তো এক্ষেত্রে প্রাকৃতিকভাবে কিভাবে আপনি ভালো থাকতে পারেন, বমি না করে থাকতে পারেন, সেটার জন্য একটা ব্যবস্থা আছে, আপনি প্রয়োগ করে দেখতে পারেন। সবার ক্ষেত্রে সব প্রাকৃতিক টিপস যে একইভাবে কাজ করবে তা না, কারণ এক এক বডি স্ট্রাকচার এক এক ধরনের, এক একজনের। সেই সঙ্গে কেউ একটা জিনিস খেয়ে হজম করতে পারেন, আরেকজন সেটা পারেন না। তো যে টিপস আপনার জন্য প্রযোজ্য সেটাকে করবেন, দেখবেন যে আপনি উপকার পাবেন। তার মধ্যে একটা হচ্ছে যে বাসে চড়ার আগে আমরা অনেকেই কিন্তু নানান ধরনের ওষুধ খাই। ওষুধ খাবেন ভালো কথা, কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আছে। খেলেন একটার জন্য উপকার হলো, ঠিক আছে, কিন্তু আরো অন্যান্য অঙ্গের অসুবিধা করে বসলো। তো এই জন্য ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শক্রমে খাবেন, এবং যত কম খাওয়া যায় তত ভালো। কি করেন? আপনি তো চাই খান, আমরা সবাই বাংলাদেশের মানুষ যারা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চা খাই। চায়ের সঙ্গে একটা উপাদান দিয়ে দেন। আপনি যখন ভ্রমণ করবেন, বাসে চড়বেন, বাসে চড়ার আগে এক কাপ চা খেয়ে নেন। লিকার চা, দুধ চাও না, আবার চিনি দিয়ে চাও না, লিকার চা। এটার মধ্যে সেটা গ্রিন টি হতে পারে। তো গ্রিন টির মধ্যে আপনি কি করেন, আর যদি গ্রিন টি আপনার কাছে না থাকে, গ্রিন টি কিন্তু সবচেয়ে ভালো টি,
চায়ের রাজা হচ্ছে এই সবুজ চা, এটা 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 খাবেন। যদি এটা কোনো কারণে না পাওয়া যায়, আপনি ব্ল্যাক টি যদি খান, ব্ল্যাক টির মধ্যে কি করেন, আদা কুচি কুচি করে 1 চামচ দিয়ে দেন। এই আদা চা খেয়ে যদি আপনি বাসে ওঠেন, আশা করা যায় যে আপনার এই বমির যে সমস্যা আছে এটা থেকে ধীরে ধীরে আপনি উদ্ধার পাবেন। এটাকে অনুশীলন রাখতে পারেন, অনুসরণ করে দেখতে পারেন যাদের সমস্যা হয়। তো প্রিয় দর্শক, আজকের আসন প্রাণায়াম এটা আমরা অনুশীলন অব্যাহত রাখবো। সেই সঙ্গে যদি আপনার বমির সমস্যা থাকে এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ দেহের অধিকারী হন, প্রশান্ত মনের অধিকারী হন এবং সুখী একটা জীবন উপভোগ করেন। আল্লাহ হাফেজ। দর্শক দেখছিলেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন যোগা পাঠ। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। এ পর্যায়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। তবে তার আগে দেখে নেব আজকের সংবাদপত্রের কিছু শিরোনাম। দর্শক, শুরু করব বাংলাদেশ প্রতিদিন দিয়ে, যেখানে শিরোনাম করা হয়েছে আবারও ঘরবন্দি রাজনীতি। ঘরের বাইরে সভা সমাবেশ বন্ধ আওয়ামী লীগের, সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম স্থগিত বিএনপির, নির্ভরতা বাড়ছে জুম ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। কালের কণ্ঠ পত্রিকা রয়েছে এ পর্যায়ে আমার হাতে, যেখানে শিরোনাম রাখা হয়েছে ঠেকানো যাচ্ছে না সংক্রমণ মৃত্যু, মাস্ক পরুন, গরম পানির ভাপ নিন বলছেন প্রধানমন্ত্রী, এবং বাড়ছে যাত্রী ভোগান্তি। প্রথম আলোর অনলাইন ভার্সন রয়েছে এ পর্যায়ে আমার হাতে, আমি দেখে নেব সেখানকার শিরোনাম। গণপরিবহন বাড়তি ভাড়ায় যাত্রী কম, মাস্ক পরায় অনীহা, কক্সবাজার সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা এবং মহামারীর মধ্যেও কমেছে বৃক্ষ আচ্ছাদিত এলাকা। দর্শক, চলে যাব দৈনিক সমকাল পত্রিকায়, যেখানে শিরোনাম করা হয়েছে কমে আসছে হাসপাতালে ভর্তি সুযোগও, করোনা নিয়ন্ত্রণে জনগণের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী, এবং 24 ঘন্টায় শনাক্ত ৬,৪৬৯ জন, মৃত্যু 59 জন। ডেইলি সান রয়েছে এ পর্যায়ে আমার হাতে, এবং ডেইলি সানের যেই প্রধান শিরোনাম রাখা হয়েছে করোনা কেসেস টু ডিক্লাইন ইন 3 weeks, হোপ এক্সপার্টস, extended support to fight against coronavirus, says PM. দ্য ডেইলি স্টার রয়েছে এ পর্যায়ে আমার হাতে, যেখানে শিরোনাম রাখা হয়েছে হেল্প গভর্নমেন্ট কন্টেইন দ্য সেকেন্ড ওয়েভ, অক্সিজেন সাপ্লাই স্টিল ডেঞ্জারাসলি লো। দর্শক, চলে যাচ্ছে কিছু অনলাইন পত্রিকায়। এ পর্যায়ে রয়েছে বাংলা নিউজ 24 আমার হাতে। করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী 11 এপ্রিল অনুষ্ঠেয় দেশের সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে এ পর্যায়ে আমার হাতে, যেখানে শিরোনাম রাখা হয়েছে অ্যাজ নেশন স্পিডস টু ভ্যাকসিনেট অল, ম্যারিল্যান্ডস পার্ট শোজ চ্যালেঞ্জ এহেড, এবং আরেকটি শিরোনাম রয়েছে টেস্টিং ডিক্লাইন্স মেবি মাস্কিং রিয়েল স্প্রেড অফ ভাইরাস ইন পার্টস অফ ইউএস। দর্শক, সংবাদপত্রের যে শিরোনামগুলো রয়েছে সেগুলো এক ঝলকে দেখে নিলাম। এই পর্যায়ে আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। ডাক্তার শুভাগত চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনি সংবাদপত্রের যেই শিরোনামগুলো রয়েছে সেগুলো এক ঝলকে দেখে নিয়েছেন। আমরা একটু করোনা মহামারীর সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যু সংক্রান্তের হার নিয়েই আপনার সঙ্গে কথা বলবো। আসলে সেকেন্ড ওয়েভে আমরা দেখতে পাচ্ছি যে দিনকে দিন মহামারীতে আক্রান্তই হচ্ছে জনগণ, এবং আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক পরাতে অনীহা এবং জনসচেতনতা বৃদ্ধি এবং নিজে মানা অন্যকে মানতে উৎসাহ প্রদান করাতেও অনীহা আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি দেখছি যে মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে। আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়ে আসলে আমাদের পদক্ষেপগুলো কি হতে পারে। একটা জিনিস এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে গতকাল বৃহস্পতিবার যে সংক্রমণ শনাক্ত হয়েছে তা ছিল 22.4%, অর্থাৎ মার্চের শুরুতে যেটা 4% ছিল সেটা মঙ্গলবারে 29%, পরবর্তী পর্যায়ে 22.4%। গত বৃহস্পতিবার যে শনাক্ত হয়েছে 6,429, সেটা হচ্ছে সর্বোচ্চ, এবং 24 ঘন্টায়
মৃত্যু হয়েছে 59, সেটা হচ্ছে 9 মাসে সর্বোচ্চ। এটা হচ্ছে একটা জিনিস। গতবারের যে সংক্রমণ বা প্রথম ঢেউ যেটাকে আমরা বলি এবং আমরা যেটাকে দ্বিতীয় ঢেউ এখন বলছি, সেটা ওয়েভ এবং সেটা ঢেউটা এবং আগের ঢেউটার মধ্যে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, এবং সেই জন্য আমাদের স্ট্র্যাটেজি বা কর্মকৌশলগুলো অভিন্ন হতে হবে। প্রথম যে ব্যতিক্রমটা রয়েছে সেটা হচ্ছে গতবার কিছু ঢাল বা ঢালাই ধরনের সংক্রমণটা বেড়েছিল, কিন্তু এবার খুব উল্লম্ব ভাবে বা খাড়া কিন্তু সংক্রমণটা বাড়ছে, খাড়া সংক্রমণটা বাড়ছে। এই একটা জিনিস। 2 নম্বর হয়েছে আমাদের টিকাদান শুরু হয়েছে, এবং টিকাদান শুরু করার পরে আমাদের মধ্যে একটা আত্মপ্রসাদ এসেছে, এবং সেই জন্য আমরা কিছুই মানিনি। এখনো পর্যন্ত আমাদের জনসচেতনতা কম। আমরা কক্সবাজারে গেছি, প্রায় 10 লাখ মানুষের জনসমাগম সেখানে একসময় হয়েছে, সব রকমের বিনোদন করেছি, সব রকমের সমাবেশ আমরা করেছি। সুতরাং এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। সুতরাং স্বাস্থ্যবিধি পালন একেবারেই হয়নি। এছাড়া গ্রীষ্মকাল এসছে, এখানে ফ্লু এসছে, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে করোনার নতুন ধরন বা স্ট্রেইন এসেছে, এবং আমরা এটা জেনেছি যে গত জানুয়ারি মাস থেকেই আমরা জানি যে নতুন স্ট্রেইন বা নতুন প্রজাতির আগমন আমাদের দেশে ঘটেছে, এবং এখন তো নতুন স্ট্রেইন কতটা আছে সেটা যেহেতু আমাদের গবেষণা সীমিত, এবং সেই জন্য আমরা জানি না সংক্রমণের পরিধি কতটুকু। স্ট্রেইন এর কিছু জেনোম সিকোয়েন্সিং দেশে হয়েছে, বেশ কতগুলো স্ট্রেইন ধরা পড়েছে, এর মধ্যে কতগুলো যে ইউকে স্ট্রেইন নিয়ে আমরা বেশি কথা বলছি, এবং এবার যে ভাইরাসটা ফিরে এসেছে সেটা খুব জোরদার, খুব কৌশলী, এবং এটা কিন্তু ছদ্মবেশধারী, মানে বিভিন্ন সময় তারা রূপ পরিবর্তন করছে। সুতরাং এই ভাইরাসটা অন্যরকম। হয়তো দেখা যাচ্ছে অনেক সময় কাশি সর্দি হচ্ছে না, গিয়ে যে ব্যথা হচ্ছে, ক্ষুধা নাই, এবং হঠাৎ করে কোভিড নিউমোনিয়া হয়ে যাচ্ছে, মানে এক্সরে করে দেখা যাচ্ছে লাংসের মধ্যে ইনফেকশন রয়েছে, এবং মৃত্যু হার কিন্তু এখানে বেশি, প্রায় রোগীকে এখানে আইসিইউতে যেতে হচ্ছে। সুতরাং এই ধরনের কিছু কিছু ভিন্নতা কিন্তু এখানে রয়েছে, এবং গত 30 দিন ধরে এই সংক্রমণটা ঊর্ধ্বমুখী। সুতরাং এর প্রেক্ষিতে সরকার কিন্তু 18টি নীতিমালা ঘোষণা করেছেন। তবে এখানে একটা কথা বলা দরকার যে 18টা নীতিমালার মধ্যে কিছু স্পষ্টীকরণ প্রয়োজন, কারণ এখানে সীমিত বলা হয়েছে, সীমিত মানে কি, সুতরাং এইগুলো স্পষ্টীকরণ করা প্রয়োজন। আমার মনে হয় খুব স্পেসিফিক বা নির্দিষ্ট কিছু নীতিমালা আরো রিভাইজ করা দরকার আছে। এবং আরেকটি জিনিস যেটা দরকার, আমরা তো লকডাউন কেউ কেউ বলছেন, আমরা তো তাও না করি, আমরা কোনো কোনো জায়গায় জন চলাচল সীমিত করতে হবে। এবং আমরা জানি প্রায় 5টা জেলায় কিন্তু সংক্রমণ বেশি, লাস্টে হয়েছে সিলেটের মৌলভীবাজার। সুতরাং পরবর্তী পর্যায়ে এগুলো কিন্তু কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। সুতরাং আমাদের স্বাস্থ্যবিধি পালনটা একেবারেই শতভাগ করাতে হবে। কিভাবে করাতে হবে সেটা হচ্ছে যে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা, আইনি ব্যবস্থা দরকার হলে করতে হবে কঠোরভাবে, বিফোর ইউ গো ফর দ্য লকডাউন। সুতরাং হয়তোবা সে সর্বশেষে এই সংক্রমণের গতিটা কোন দিকে যাবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না এখনো পর্যন্ত, কিন্তু ভ্যারিয়েন্টের কর্মকৌশল, এদের প্রবেশ এবং এরপরে এদের কর্মকাণ্ড কি হবে তা কিন্তু গবেষণার প্রয়োজন রয়েছে। এবং আসলে আমাদের দেশে গবেষণা যেহেতু সীমিত, আমরা কিন্তু দুটো জিনিস করা দরকার, ট্র্যাক করা দরকার, ভাইরাসকে ট্র্যাকিং করা দরকার, মানে কোন দিকে এটা এগোচ্ছে, তার গতি প্রকৃতি কি, গতিপথ কিরকম, এবং যারা যারা সংক্রমিত হয়েছে তাদেরকে অনুসন্ধান করে তাদেরকে যথোচিত ব্যবস্থা নেওয়া দরকার। 4 নম্বর হচ্ছে কোয়ারেন্টাইন যেগুলো করা হচ্ছে বিদেশ থেকে আগত যাত্রী, তাদের কিছু হোম কোয়ারেন্টাইন করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইনটা কিভাবে হবে আমি ঠিক বুঝতে পারছি না, এটা করবে কিনা আমি জানি না। এবং যেটা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেটা খুব নজরদারিতে করতে হবে, কারণ গতবার দেখেছি যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের মধ্যে অনেকে এখান থেকে পালিয়ে গেছেন, বিয়ে পর্যন্ত করেছেন, এরকম ঘটনা ঘটেছে। সুতরাং এইগুলোতে কিন্তু সংক্রমণ, বিশেষ করে ইউকে ভ্যারিয়েন্ট বা অন্যান্য ভ্যারিয়েন্ট গুলো ছড়াচ্ছে। এবং আরেকটা কথা আমি এখানে বলেছিলাম আগে যে এই ভ্যারিয়েন্টটা কিন্তু বেশি সংক্রমণশীল, মানে 1 থেকে 3 জনে না করলে 1 থেকে 7 জনে করতে পারে। সুতরাং একজন সংক্রমণিত লোক কিন্তু 7 জন বা 8 জনকে সংক্রমিত করতে, এইভাবে মাল্টিপ্লাই করবে। এবং বর্তমান সংক্রমণের হার কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশন, সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন খুব দ্রুত কিন্তু সংক্রমণ এইটা বাড়ছে। সুতরাং এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস লাস্টে বলি, এখানে কেউ কেউ বলছেন অন ক্লিনিশিয়ান যে এই সমস্ত ভাইরাস গুলো নেসোফেরিংস এর মধ্যে না থেকে সরাসরি লাংসে চলে যাচ্ছে, এরকম একটা ঘটনা ঘটছে, এরকম একটা পর্যবেক্ষণ আছে। সুতরাং সরাসরি যদি নেসোফেরিংস এর না দেখে লাংসে চলে যায় তাহলে ডেফিনেটলি উইন্ডো পিরিয়ড কম হচ্ছে,
এই জন্য 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু সংক্রমিত ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছেন, আইসিইউতে যাচ্ছেন এবং মৃত্যু হচ্ছে। সুতরাং আপনি বুঝতে পারছেন এমন একটি সমস্যার প্রেক্ষাপটে আমরা যদি কঠোর নিয়ন্ত্রণ না করি এবং সর্বশেষে লকডাউনের মতো ব্যবস্থা আমরা যদি না নেই, অন্তত পক্ষে লোক চলাচল যদি আমরা সীমিত না করি, কঠোরভাবে না করি, তাহলে হয়তো লন্ডন স্কুল অফ হাইজিন যেটা বলেছেন আমরা একটা মহা দুর্বিপাকের মধ্যে পড়তে যাচ্ছি এপ্রিল মাসে। এটা কিন্তু একটা গবেষণা। আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জনসমাগম এরিয়া বাদ দিয়ে চলাচল করতে বলা হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বিভিন্ন স্থানে রাজধানী সহ অন্যান্য জায়গায়ও এরকম দেখেছি যে ছোট ছোট আড্ডার মতো করে বা ঘুরে প্রক্রিয়া এখন পর্যন্ত চলছে, এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে মাস্ক পরাতেও অনেকের অনীহা, স্বাস্থ্যবিধি তো পরের কথা। মাস্ক পরাতে আসলে কতটুকু এই সংক্রমণ রোধ করা যায় আপনার কাছে মনে হয়? আমি খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাই। আমাদের কাছে কিছু কিছু উপায় রয়েছে যেটা বিশ্ব স্বীকৃত। একটা হচ্ছে ভ্যাকসিন, প্রোটেক্টিভ, সুরক্ষার জন্য, আর দ্বিতীয় হচ্ছে মাস্ক, সেটা সুরক্ষার জন্য। যেহেতু আমাদের ভাইরাসগুলো ছড়ায় মুখের মাধ্যমে এবং নাকের মাধ্যমে, সুতরাং আমরা মুখ এবং নাক যদি ঢাকি এবং যদি শতভাগ ঢাকি এবং প্রত্যেকে যদি আমরা মাস্ক পরি, তাহলে সংক্রমণ হার অবশ্য কমে যাবে অনেক কম, এবং হয়তোবা আমরা নিশ্চিত বলা যায় যে আগের পর্যায়ে চলে আসতে পারি, মানে 5-এর নিচে চলে আসতে পারি যদি এরকম করা যায়। মাস্কটাকে শতভাগ যদি নিশ্চিত করা যায়, এবং সেটা কিভাবে নিশ্চিত করতে হবে, আমার মনে এটা কঠোর ব্যবস্থা নিয়ন্ত্রণ করে নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজ সকালের বাংলাদেশে। দর্শক, নিশ্চয়ই আপনারাও শুনেছেন মাস্ক পরার কোনো বিকল্প নেই এবং একই সাথে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। জনসমাগম এরিয়া অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন এবং সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাহলেই আমরা আমাদের হয়তোবা পরিবার এবং নিজেকে বাঁচাতে পারবো। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরের পর্বে। এ পর্যায়ে রয়েছে আজকের রাশিফল, জানাচ্ছেন জ্যোতিষবিদ কেসিপাল। কেসিপাল, কি আছে আজকের রাশিফলে? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, এমনকি দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই সমীচীন হবে, এমনকি লম্বা দূরত্বের সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। এবার বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে। তাছাড়া লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহার, উপঢৌকনাদিও সমান তালে প্রাপ্ত হবেন। এবার মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে, এমনকি আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অবলম্বন করবেন ঠিকই, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হতে পারে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ মৌজ ও মস্তিতে কাটবে, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। তাছাড়া শিক্ষার্থীরা এক্সট্রাঅর্ডিনারি বলে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন, পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন, এমনকি মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে। এবার সিংহ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহ, বাড়ি, অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে, তবে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখুন, নচেত পারিবারিক ভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। তাছাড়া আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত, দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হতে পারে।
অবশ্য কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে, তবে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। এমনকি দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হতে পারে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীন ভাবে বৃদ্ধি পেতে পারে। এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস হতে পারে। এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যার ফলে শূন্য পকেট পূর্ণতা পাবে। এমনকি দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন সাত পূরণ হবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে বা দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটতে পারে। তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার কুম্ভ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মীর কৃপায় সকল মনোবাসনা পূর্ণ হবে। এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে পারেন, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসতে পারে। তাছাড়া আজকের দিনে রোপণ করা বৃক্ষ মীন রাশি জাতক জাতিকাদের জন্য ভবিষ্যৎ জীবনের পাথেয় হয়ে থাকবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাবো হয়ে থাকবে। এমনকি সপরিবারের কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ জ্যোতিষবিদ কেসিপাল আপনাকে দর্শকদের আজকে রাশিফল জানিয়ে দেবার জন্য। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।